যারা একাত্তরের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়, যারা মুক্তিযুদ্ধের সর্বজনীন মানবিক আবেদনকে অস্বীকার করতে চায়, তাদের বলুন একাত্তর কিভাবে কেবল বাঙালির যুদ্ধ থাকেনি, বরং তা পরিণত হয়েছিল বিশ্ব মানবতার এক অগ্নিপরীক্ষায়। সেই পরীক্ষার এক অবিস্মরণীয় নজির সৃষ্টি করেছিলেন ফ্রান্সের এক সাধারণ নাগরিক জ্যাকুয়ে। 1971 সালের 3রা ডিসেম্বর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত লগ্নে এই ফরাসি যুবক পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ পিআইএর একটি বিমান ছিনতাই করেছিলেন। তার দাবি ছিল একটাই, ছিনতাইকৃত বিমানের বিনিময়ে চাই অসহায় বাঙালি শরণার্থীদের জন্য 20 টন ওষুধ ও খাদ্য সাহায্য। এই ঘটনা কেবল বিশ্বের বিমান ছিনতাইয়ের ইতিহাসে নয়, একই সঙ্গে মানবতার ইতিহাসে এক চিরস্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলোতে বহির্বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যম পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন, গণহত্যা, বাঙালিদের প্রতিরোধ সংগ্রাম, ভারতে আশ্রয় নেওয়া প্রায় 1 কোটির অধিক শরণার্থীদের করুণ অবস্থা সম্পর্কে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছিল। এই প্রতিবেদনগুলো বিশ্ব জনমতকে ধীরে ধীরে জাগিয়ে তুলছিল। হাজার হাজার মাইলের দূরত্ব সত্ত্বেও বহু ভিনদেশি মানুষ এই সংগ্রামে নিজেদের একাত্ম করেছিলেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ঘটে যাওয়া জ্যাকুয়ের ঘটনাটি প্রমাণ করে মানুষের দুঃখ কষ্টের কোনো জাতীয়তা বা ভৌগোলিক সীমারেখা নেই। জ্যাকুয়ে নামের এই যুবক তার জীবন বাজি রেখে এক অজানা অচেনা ও পরাধীন দেশের মানুষের জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন তা কেবল তার ব্যক্তিগত সাহসিকতা নয়, বরং তা ছিল বিশ্বজুড়ে মানবতার এক সম্মিলিত বিবেকবোধের চূড়ান্ত বিকাশ। 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চলাইট নামে শুরু হওয়া গণহত্যা পৃথিবীর অন্যতম ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হিসেবে নথিভুক্ত হয়। এই সময়কালে বিশ্বজুড়ে 3টি প্রধান দৃশ্যপট তৈরি হয়েছিল, যা জ্যাকুয়ের মতো সংবেদনশীল মানুষকে প্রভাবিত করেছিল। পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার এবং প্রাণভয়ে 1 কোটিরও বেশি বাঙালি ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় এবং আসামের শরণার্থী শিবিরগুলোতে খাদ্য, চিকিৎসা এবং মৌলিক স্বাস্থ্যবিধির অভাবে মানবেতর জীবনযাপন করছিল কোটি মানুষ। এই মানবিক বিপর্যয় বিশ্বের সকল সংবাদ মাধ্যম প্রচারিত করছিল। সাইমন রিং, অ্যান্থনি মাসকারেনহাসের মতো সাহসী সাংবাদিকরা প্রাণের ঝুঁকি নিয়ে গণহত্যার খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছিলেন। এই প্রতিবেদনগুলো জ্যাকুয়ের মতো যুবকদের মনে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছিল। তারা বুঝতে পারেন সাধারণ প্রতিবাদ বা কূটনৈতিক চাপ এই নৃশংসতা বন্ধ করার জন্য যথেষ্ট নয়। 1971 সালের 3রা ডিসেম্বর যখন জ্যাকুয়ে বিমান ছিনতাইয়ের সিদ্ধান্ত নেন, তখন আনুষ্ঠানিকভাবে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে। এই সময় দ্রুততম সময়ের মধ্যে শরণার্থীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া ছিল অত্যন্ত জরুরি। 1971 সালের 3রা ডিসেম্বর যখন পূর্ব রণাঙ্গনে যৌথ বাহিনীর চূড়ান্ত অভিযান শুরু হয়, তখন ফ্রান্সের প্যারিস থেকে পিআইএ এর একটি বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটে। পিআইএর বোয়িং 720B উড়োজাহাজটি তখন প্যারিসের ওরলি বিমানবন্দরে ছিল। সেই উড়োজাহাজটিতে যাত্রী বেশে প্রবেশ করেন 38 বছর বয়সী এক ফরাসি তরুণ, যার নাম জ্যাকুয়ে। বিমানে ঢোকার কিছুক্ষণের মধ্যেই জ্যাকুয়ে অত্যন্ত সাহসিকতার সঙ্গে ককপিটে ঢুকে পড়েন। পাইলট ও কোপাইলটকে জানান বিমানটি ছিনতাই হয়েছে। এই দুঃসাহসী পদক্ষেপের পেছনে তার একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের অসহায় মানুষ। ছিনতাইয়ের হাতিয়ার হিসেবে জ্যাকুয়ের বুকে একটি ছোট ব্যাগ ছিল। সেটি দেখিয়ে তিনি জানান এটি একটি শক্তিশালী টাইম বোমা। তার দাবি মানা না হলে বোমাটি ফাটিয়ে ফেলা হবে। এতে যাত্রীসহ পুরো বিমান ধ্বংস হবে। জ্যাকুয়ের দাবি ছিল সম্পূর্ণ মানবিক। তিনি কোনো অর্থ, মুক্তিপণ বা রাজনৈতিক আশ্রয় চাননি। তিনি ফ্রান্স সরকারের কাছে ভারতে অবস্থানরত বাঙালি শরণার্থীদের জন্য 20 টন উচ্চমানের মেডিকেল যন্ত্রপাতি সহ ওষুধ ও খাদ্য সামগ্রী পাঠানোর দাবি করেন। বিমান ছিনতাইয়ের এই ঘটনাটি সঙ্গে সঙ্গে ওরলি বিমানবন্দর সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এমন অভিনব দাবির কারণে এটি তৎকালীন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রধান শিরোনাম হয়।
বিশ্বের মানুষ জানতে পারে একজন ফরাসি নাগরিক বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবন বাজি রেখেছেন। জ্যাকুয়ে কেন এমন চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন? কোনো রাজনৈতিক দল, সামরিক বাহিনী বা ব্যক্তিগত লাভের আশা তার ছিল না। এর উত্তর নিহিত তার মানবিকতা ও প্রবল সংবেদনশীলতার। জ্যাকুয়ে সংবাদ মাধ্যমে জানতে পেরেছিলেন যে পাকিস্তানি হানাদার আর তাদের দোসরদের ভয়ে বাংলাদেশ নামে একটি পরাধীন দরিদ্র দেশের 1 কোটির অধিক মানুষ ভারতীয় শরণার্থী শিবিরে খাদ্য ও চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে হতাহতের খবর বিভিন্ন সংবাদপত্র এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে জেনে এই যুবকের প্রাণ বারবার কেঁদে উঠেছিল। তিনি এরপর অনবরত মানুষগুলোর মানবতার জীবনের কথা ভেবেছেন, তাদের সাহায্য করার কথা ভেবেছেন, নিজেকে দমিয়ে রাখতে পারেননি। 1000 মাইল দূরের এই ভিনদেশি ফরাসি যুবক অজানা অচেনা এক পরাধীন বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবন বাজি ধরলেন। যেন তিনি বলতে চেয়েছিলেন, মানবতা আজ সংকটে এবং এর জন্য চরম মূল্য দিতেও তিনি প্রস্তুত। বিমানটির দখল নেওয়ার পর জ্যাকুয়েকে আশ্বস্ত করা হয় যে তার দাবি মেনে নেওয়া হবে এবং ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এরপরই শুরু হয় কৌশলী খেলা। এই আশ্বাস দিয়ে রেড ক্রসের কর্মী এবং উড়োজাহাজের টেকনিশিয়ান পরিচয় দিয়ে 2 জন ছদ্মবেশী পুলিশ বিমানে ঢুকে পড়ে। তারা কৌশলে জ্যাকুয়েকে আলোচনার জন্য বিমান থেকে নামিয়ে আনেন। বিমান থেকে নামিয়ে আনার পরই তাকে গ্রেপ্তার করা হয়। বুকে থাকা ছোট্ট ব্যাগে বোমার বদলে পাওয়া গেল 2টো ডিকশনারি ও একটি বাইবেল। এটি জ্যাকুয়ের উদ্দেশ্যের স্বচ্ছতা প্রমাণ করে। তিনি আদতে কারো ক্ষতি করতে চাননি। তার বোমা ছিল কেবল একটি প্রতীক, যা বিশ্ববাসীর বিবেককে জাগানোর জন্য ব্যবহৃত হয়েছিল। ফ্রান্সের প্রচলিত আইনে জ্যাকুয়ের বিচার করা হবে বলে ঘোষণা দেওয়া হলো, কিন্তু তার উদ্দেশ্য এত মহৎ ছিল যে তা সাধারণ জনতাকে নাড়া দিতে বাধ্য করে। সে সময়ে ঘটনার প্রত্যক্ষদর্শীরা প্রত্যেককে সাক্ষ্য দিলেন যে জ্যাকুয়ে যা করেছেন তা মানবতার জন্য, মানুষের জন্যই করেছেন। তিনি কারো ক্ষতি করেননি এবং আদতে তা করতেও চাননি। সে উদ্দেশ্য তার ছিলও না। তবুও শেষ রক্ষা হলো না। ফরাসি সরকার সে দেশের বিমান ছিনতাইয়ের প্রচলিত আইন অনুযায়ী তাকে 5 বছরের কারাদণ্ড দেয়। জ্যাকুয়ের বিমান ছিনতাইয়ের ঘটনাটি আন্তর্জাতিকভাবে প্রচারিত হয়েছিল এবং তার দুঃসাহসিক পদক্ষেপ ব্যর্থ হয়নি। কুয়ের দাবি অনুযায়ী ফ্রান্স সরকার তৎকালীন পূর্ব পাকিস্তানের শরণার্থী শিবিরগুলোর জন্য 20 টন মেডিকেল সরঞ্জাম এবং অন্যান্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছিলেন। তার আত্মত্যাগ সরাসরি সেই অসহায় মানুষদের কাছে সহায়তা পৌঁছে দিতে সাহায্য করেছিল। এই ঘটনাটি পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে আরও বিব্রত করে তুলেছিল এবং বিশ্বজুড়ে বাংলাদেশের স্বাধীনতার দাবির প্রতি নৈতিক সমর্থন বৃদ্ধি করেছিল। জ্যাকুয়ে তার মহৎ কাজের মাধ্যমে বিশ্বের সকল নিপীড়িত মানুষদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি প্রমাণ করে গেছেন যে যখন মানবিকতা বিপন্ন হয় তখন একজন সাধারণ মানুষও নিজের জীবন বাজি রেখে নৈতিক প্রতিবাদ করতে পারে। তিনি হয়তো জানতেন না যাদের জন্য তিনি এই ঝুঁকি নিচ্ছেন তারা কারা, তাদের ভাষা কী বা তাদের দেশ কোথায়, কিন্তু তিনি জানতেন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো তার নৈতিক কর্তব্য। আজ ভাবি কি বিচিত্র এই দেশ, এই দেশের মানুষ। এই দেশের অধিকাংশ মানুষ হয়তো জানেই না জ্যাকুয়ের মতো কত অসাধারণ ঘটনার মধ্য দিয়ে 71-এর বিজয় এসেছিল। এই বিজয় কেবল মুক্তিবাহিনীর সশস্ত্র সংগ্রাম ছিল না, এটি ছিল আন্তর্জাতিক মানবিক সংহতির ফসল। জ্যাকুয়ের মতো বীরদের গল্প আমাদের মনে করিয়ে দেয় আমাদের স্বাধীনতার রক্তের বিনিময়ে অর্জিত এক বিশ্বজনীন নৈতিক সংগ্রাম। এই ইতিহাস আমাদের ভুললে চলবে না, কারণ এই গল্পগুলোই প্রমাণ করে আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই, আমরা বিশ্ব মানবতার এক অবিচ্ছেদ্য অংশ। আমাদের স্বাধীনতা সংগ্রামের বন্ধু জ্যাকুয়ে 2012 সালের 23 ডিসেম্বর প্রায় 69 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি তার মহৎ কাজের মাধ্যমে বিশ্বের সকল নিপীড়িত মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।